আত্মসমর্পণ করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দুপুরে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু তাহের এই রায় দেন। গেল শনিবার ম্যাজিস্ট্রেটকে লাস্ট ওয়ার্নিং দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় রুমিন ফারহানার মতবিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান আচরণবিধি ভঙ্গের বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সরাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির ভিডিও নিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে ম্যাজিস্ট্রেটকে হুমকি, আচরণবিধি লঙ্ঘন ও মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানাকে নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। রুমিন ফারহানার আব্বু ছিল সোহরাওয়ার্দীর বডিগার্ডের দল করা লোক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। রুমিন ফারহানা নিজেই কইছে, দেখেন তো সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে না। তো তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন, তো এটা আদি পাপ করেছেন আর কি। রুমিন ফারহানার আব্বা, রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার লেসপেন্সারি করে পুষিয়ে দিচ্ছে। সাব্বাস বাঘের বাচ্চা। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই, আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? শুধুমাত্র ঘৃণিত স্থানেই নয়, বরং ঘৃণিত স্থানের মধ্যে সব থেকে নিকৃষ্টতম জায়গায় রয়েছে এই ব্যারিস্টার রুমিন ফারহানা। কারণ এই রুমিন ফারহানা সে একে তো মব তৈরি করেছে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। এরপরে যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই বিষয়ে তাকে সংশোধন করতে গেছে, তখন কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সে সরাসরি হুমকি দিয়েছে, থ্রেট দিয়েছে এবং বর্তমানে সে সরাসরি নির্বাচন ব্যবস্থার উপর আঙুল তুলছে যে নির্বাচন ব্যবস্থা ভঙ্গুর, নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু না, এই নির্বাচন ব্যবস্থার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অথচ এই রুমিন ফারহানা সে কিন্তু শেখ হাসিনার আমলে একপাক্ষিক ডামি যে নির্বাচন হয়েছে 14 সালের 18 সালের এই সমস্ত নির্বাচনে কিন্তু এই রুমিন ফারহানা সে অংশগ্রহণ করে আবার সেই নির্বাচনকে বৈধতাও দিয়েছে। যেই কারণেই এদেশের মানুষ এই রুমিন ফারহানাকে নিয়ে সমালোচনার ঝড় তুলেছে এবং তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছে। যেই কারণে কিন্তু রুমিন ফারহানা আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে এবং এবার এই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং মব তৈরি করা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও থ্রেট দেওয়ার অপরাধে এবার কঠিন সাজা হতে যাচ্ছে এই রুমিন ফারহানার। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মব তৈরি করায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি ও থ্রেট দেওয়ার অপরাধে এবার কঠোর থেকে কঠোর শাস্তি হতে যাচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানার। সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে এই শেখ রুমিনুর রহমান রুমিন ফারহানার অপরাধের আমলনামা তুলে ধরেছেন দেশের জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রুমিন ফারহানার আব্বু ছিল সোহরাওয়ার্দীর বডিগার্ডের দল করা লোক, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। রুমিন ফারহানা নিজেই কইছে, দেখেন তো সেই হিসেবে রুমিন ফারহানা আওয়ামী লীগের ছাও বললে কি ভুল হবে না। তো তো রুমিনের আব্বা পরে আওয়ামী লীগ করেন নাই, মুজিবের বিরোধিতা করেছেন, তো এটা আদি পাপ করেছেন আর কি। রুমিন ফারহানার আব্বা, রুমিন তার আব্বুর করা সেই আদি পাপ, মানে আওয়ামী লীগের বিরোধিতা করার আদি পাপ এখন হাসিনার লেসপেন্সারি করে পুষিয়ে দিচ্ছে। সাব্বাস বাঘের বাচ্চা। রুমিন, আপনাকে একটা গোপন কথা কই, আপনি জানেন যে বাংলাদেশে কয়টা ঘৃণিত নামের মধ্যে আপনি একজন? আমরা যখন রাজনীতি না করে দৌড়ানি খাইতেছি তখন রুমিন ফারহানা টকশো মাথায় বেড়াইতেছে, সংসদে যাচ্ছে, এমপি হচ্ছে, হাসিনার কাছে প্লট চাইছে। শুধু তাই না, চিরকৃতজ্ঞ থাকবে বলে করতেছে। কোকিল কাকের বাসা ডিম পাইরা যায়, কাক নিজের বাচ্চা মনে করে পালে। আওয়ামী লীগের ছাও রুমিন ফারহানা বিএনপি ডিম পারিছে, ও বিএনপি বড় করিচ্ছে আওয়ামী ছাও। রুমিন আর শামীম ওসমানের খাতির দেখেন, শামীম ওসমানের বোন লাগে রুমিন, এটা দুজনেই স্বীকার করেছে। তাই আবার আমরা রাজনীতি না কইরা দৌড়ানি খাইলেও রুমিন বহাল তবিয়তে বাংলাদেশে থাকে।
যমুনা টিভির টক শো রুমিন ফারহানা করছে যে উনি নাকি এখন একা রাজ্যে বাইরে বাইরেতে ভয় পায়, আগে ভয় পেত না। গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে নাকি তাকে ভয় পেতে হয়নি, অনেক বছর পর নাকি ভয়টা তাকে পাইতে হচ্ছে। তার মানে সে নিরাপত্তা ছিল আওয়ামী লীগের আমলে। তার মানে রুমিন ফারহানা আওয়ামী লীগের লুটপাটের সহযোগী ছিল? না না, আমি বলি নাই, রুমিন নিজেই কইছে ইনকে করে ধরা খাবি উই, বেশি কথা কইলে তাই হয়। অন্তর্বর্তীকালীন সরকার মানে প্রফেসর ইউনূসের সরকারের আমলে তার উপরে কখনো বিন্দু মাত্র কোনো আক্রমণ হয়েছে? হয়নি তো। অথচ যে আওয়ামী লীগের শাসন আমলে নিরাপদ ছিল বলে দাবি করিচ্ছে, সেই সময় তার বাসায় আওয়ামী লীগের লোকজন আক্রমণ করেছিল। শুধু তাই না, সেই আক্রমণ হয়েছিল রাতের বেলাতে, আবার দিনের বেলায় তার গাড়িতেও হামলা হয়েছিল, সেটাও আওয়ামী লীগের আমলে। কেনকা মিশা কথা কয় দেখেছেন তো? উকিলরা নাকি মিশা কথা না কইলে থাকতে পারে না, ওদের পেটের ভাত নাকি হজম হয় না। ওই বড় উকিল হয়েছে তো সেজন্য বেশি মিশা কথা বেড়ায়, খালি ফসাদ ফসাদ করে বেড়ায়। রুমিন এমন কোন অকথা কুকথা নাই যে বলে নাই এই প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে। আমি আর সব কয়টা দেখাইলাম না, কয়টা দেখাই। উই কইছে যে এই সরকার নাকি নির্লজ্জ। তাও কুটি কইছে 1 নাম্বার আওয়ামী লেসপেন্সার নাজমুলের শোতে গিয়া ভাই ভাই করে কইতেছে, নাজমুলের ভাই লাগে। এই নাজমুলের বাটাম ভেঙ্গে দেওয়ার কথা ছিল, ওই টকশো করে কেমনে। আবার দেখেন কইতেছে খুব খারাপ নির্বাচিত সরকারও নাকি অনেক নির্বাচিত সরকারের চাইতে ভালো। তার মানে আওয়ামী লীগের সরকার তো প্রফেসর ইউনূসের সরকারের চাইতে ভালো। 2024-এর নির্বাচন তো হয়েছে, যেমনই হোক হয়েছে তো নির্বাচন, তাই না? সো একটা নির্বাচিত সরকার কম ভোট পেলেও তো পাইছে তো ভোট, তাই না? ওটা নির্বাচন করে আসিছে, ভালো হোক খারাপ হোক বিদেশিরাও তো মেনে নিছে, তাই না? বিদেশিদের মানানোর জন্য তো দেওয়ানা হয়ে গেছে, বিদেশিরাও নাকি ভোট চাইতেছে। তো রুমিন ফারহানা হাসিনা কাইনা বসাক, আর রুমিনের ধারণা উই ইলেকশনে জিতবি। রুমিনের ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে উই গোয়ারা আইবি, আমি কয়ে দিলাম, লিখে রাখেন। ইটি রুমিন ফারহানা কইতেছে যে আদালত যে সরকারকে যে আর্টিকেল অনুযায়ী বৈধতা দিছে, সেই হিসাবে সরকারের শুধুমাত্র নির্বাহী কার্য ব্যতীত অন্য কিছু করার এখতিয়ার নাই। আবার সেটা দাবি করে ইচ্ছা করতি, জানেন? আজতক চ্যানেল, ইন্ডিয়ার আজতক চ্যানেল বিজেপির চ্যানেল, উঠি যায় ওই করছে এই কথা। আবার ওই আবার মাতম করে যে ও কেন কওয়া হয় ভারতের দালাল। আরে বেটা, তুই ভারতের এই বিজেপির চ্যানেলে যে প্রফেসর ইউনূসের গিবত গাইস, তো খাস দালাল তো কওয়া হবে, তো খাস দালাল সিল দেওয়া লাগবি। দেন এডিটরশিপ, দেন ম্যারেদেন, দেন ছাপ্পা একটা ইন্ডিয়ার খাস দালাল কইয়া আড়াটা মারেন, 2টা মারেন, 2টাই মারলাম আজকে। ওদের একটা নিরেট মূর্খ। ওই কাছে নির্বাহী কাজ করতে পারবে, কোনো পলিসি ডিসিশন নিতে পারবে না, নির্বাহী কাজ বুঝে ওই। হ্যাঁ, আবার এমপি ছিল, হাসিনার এমপি অবশ্য। কি খেয়া যে এগুলো পলিটিক্স করবে আসিছে, না বুঝে পলিটিক্স, ওকালতিও তো বুঝে না এটা। মানে যে কিছু করবার পারবি না সে এসে পলিটিক্স করে বাংলাদেশে, বুঝছাও? উই কিছু বুঝে? হ্যাঁ, কিছু বুঝে না। আবার দেখেন আর একটা জিনিস, এখানে রুমিন ফারহানা কইতেছে যে ইন্ডিয়া তাদের সব ডিম কেবলমাত্র একটা রাজনৈতিক দলের ঝুড়িতেই রেখে এসেছে, সেটা খুব বিচক্ষণতার পরিচয় না। তার মানে রুমিন ফারহানার মতে ভারতের আস্থা বা ভরসার কিছু ডিম বিএনপির ঝুড়িতেও রাখা উচিত ছিল, হ্যাঁ, বা সামনে রাখা উচিত ছিল, তাই না? সেটা রাখে নাই, এটা ইন্ডিয়া ভুল করেছিল, তো এখন রাখিছে ডিম, বুঝিছাও? রুমিন ফারহানা হচ্ছে ইন্ডিয়ার ডিম, ওইটা বিএনপির ঝুড়িতে রাখিছে ইন্ডিয়া। আবার দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি খুবই খারাপ, এটা বোঝানোর জন্য রুমিন ফারহানা কাউরান বাজারে কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ছিনতাইয়ের ঘটনাকে উল্লেখ করছে। কিন্তু বাস্তবতা হইল হাতে গোনা 2-1টা ঘটনা বাদে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, হামলা ভাঙচুর, চুরি ডাকাতি, মাদক ব্যবসা, অস্ত্র, ধর্ষণ, সব অপকর্মের সাথে রুমিন ফারহানার দল বিএনপির নেতা কর্মীদের সংশ্লিষ্টতা সারা দেশের মানুষ জানে। নিজেই রুমিন বলছে এসব দখলবাজি তার দলের লোক করিচ্ছে, আর এইসব কন্ট্রোল করতে পারতেছে না, কেন্দ্রে অভিযোগ দিয়ে লাভ হইতেছে না। রুমিন ফারহানা কইতেছে যে ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, কূটনীতি সহ কোনো দিকেই নাকি এই সরকারের আমলে কোনো সুখবর পাইতেছেন না। আচ্ছা, আমরা রিজার্ভ দেখি, তাই না? অর্থনীতিতে তো আগে রিজার্ভ দেখে, তাই না? এখন রিজার্ভ কত ওই জানে? রিজার্ভ আছে প্রায় $25.8 বিলিয়ন। 1 বছর আগে মানে 2024-এর মেতে রিজার্ভ কত ছিল? $24.2 বিলিয়ন। তার মানে 1 বছরের ব্যবধানে 1.5 থেকে 1.6 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। শুধু তাই না, প্রথম 10 মাসে প্রফেসর ইউনূসের সরকার যা ঋণ শোধ করেছে তা হাসিনার আমলের 1 বছরের ঋণ পরিশোধের চাইতে 33% বেশি। গত বছরের ঋণ পরিশোধের চাইতে বেশি ঋণ পরিশোধ করে রিজার্ভ বাড়িছে, মুদ্রাস্ফীতি কমিছে।
রুমিন সম্ভবত ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো দেখতেছে না, কারণ সব ইন্ডিয়ান ডিম তো নিছে, তাই না? বিএনপি ওই তো ঠিকা নিছে, ইন্ডিয়ান ডিমের ঠিকা নিছে বিএনপি। তুই তো দেখিচ্ছে না ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো তো দেখিচ্ছে না। রুমিন ফারহানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না, সে একটা প্রতীক, এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার, যেখানে আদর্শ না প্লট জরুরি, যেখানে লড়াই না লাইমলাইট কাম্য, টকশোয়ের। এই একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান, পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পড়ে। অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই, থাকলেও তার দলের না, নিজের ক্যারিয়ারের, নিজের সুবিধা পাওয়ার অনুগত। ৩২ নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে, তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ। সেখানে রুমিন ছিল না, সেইখানে না ছিল রাস্তায়, না আদালতে, না মাঠে, কিন্তু ছিলেন টিভির আলোয়, মঞ্চের ভাষণে, আর আওয়াজহীন এক প্লটের আবেদন পত্রে। রুমিন আজকে যা বলে কাল তা অস্বীকার করে, আজ যারে গালি দেন কাল তারে ভাই বলেন, আজ যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকশোতে যান। কারণ একটাই, কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে, জনগণ মনে রাখবে না, জনগণ বেকুবের বাচ্চা। এই জনতার স্মৃতি এখন কেবল প্রতিবাদের না, বিচার করার স্মৃতি। রুমিনের মুখোশ খুলে গেছে, এখন তিনি শুধু আরেকজন আওয়ামী কন্যা, বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোঁকা দেওয়া এক প্রতারক। তার ভবিষ্যৎ রাজনীতিতে না, তার ভবিষ্যৎ এক সময়কাল লজ্জার পোস্টার হয়ে ইতিহাসের দেওয়ালে ঝুলে থাকার। ভাষণ অনেক হয়েছে রুমিন, এবার বিদায় নাও। তোমার মতো আওয়ামী ছাওয়ের জন্য ইতিহাসে জায়গা নাই, ইতিহাসে জায়গা জনতার। জনতার সাথে প্রতারণার বিচার জনগণই করবে, জনগণ হিসাব দেবে, ভোটের বাক্সে হিসাব দেবে, সেই দিন বুঝে নিও। শেখ রুমিনুর রহমান সে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে যেইভাবে হুমকি দিয়েছে এবং যেইভাবে তাকে থ্রেট দিয়েছে, এবং সেদিন সে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটা মব তৈরি করেছে, সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে গিয়েছিল, কিন্তু তার দায়িত্ব পালন করতে গেলে তাকে এমনভাবে বাধা ও হুমকি দেওয়া হয় যেটা এদেশের মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। সে একজন নারী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন পুরুষকে এমনভাবে সে হুমকি দিয়েছে এবং থ্রেট দিয়েছে যেটা এদেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারেনি। যেই কারণেই কিন্তু এদেশের সর্বস্তর থেকে সমালোচনার ঝড় শুরু হয়েছে। কিন্তু এরপরেও কত বড় নিকৃষ্টতম এবং জঘন্যতম মানুষ হলে এরকম কাজ করতে পারে, সে এখন আবারও লাইভে এসে বা সংবাদ সম্মেলন করে সে তার ভুল সে অস্বীকার করছে এবং সে বলছে যে আমি কোনো ধরনের হুমকি দিই নেই, থ্রেট দিই নেই, আমি এই করি নেই, সেই করি নেই। এবং পাশাপাশি সে বর্তমানের যে নির্বাচন ব্যবস্থা এবং বর্তমানের যে প্রশাসন বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, তাদের উপরে সে আঙ্গুল তুলছে। তাহলে বুঝেন যে তার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুতপ্ততা বা কোনো অনুশোচনা এটা নাই। এদেশের সর্বস্তরের মানুষ তাকে নিয়ে সমালোচনা করছে, অথচ সে তার জায়গায় পুরোপুরিভাবে স্টেটকার্টভাবে সে পুরোপুরি তার জায়গায় সে থাকতেছে। এবং সে আরও উল্টো নির্বাচন কমিশনের উপর, এই যারা বর্তমানে নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাদের উপর বিভিন্নভাবে অভিযোগ তুলছে। অথচ এই অভিযোগ কিন্তু এই রুমিন ফারহানারা তারা বিগত আওয়ামী শাসনামলে 14 নির্বাচনে, 18 নির্বাচনে তারা কিন্তু এই ধরনের অভিযোগ তখন তুলেনি এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সেই নির্বাচনকে তারা আরও বৈধতাও দিয়েছে। অথচ তারা আজকে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এখন তারা নিরাপত্তাহীনতায় ভোগে, তারা নির্বাচন কমিশন স্বাধীন দেখতে পায় না, নির্বাচন কমিশনের উপর তাদের কোনো আস্থা নাই। তো তাহলে তাদের যে নেত্রী, যার সাথে চুক্তি করে মূলত এই রুমিন ফারহানারা এতদিন রাজনীতি করেছে, তো তাদের সেই নেত্রীর সাথে তাদের সেখানে গিয়ে রাজনীতি করা উচিত। এখানে দীর্ঘদিন বাংলাদেশের বিএনপির দলকে যেইভাবে এই রুমিন ফারহানা বিতর্কিত করেছে, এরপরে যখন বিএনপির পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এখন সে একেবারে লাগাম ছাড়া বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তো করছেই, পাশাপাশি এদেশের নির্বাচন কমিশন, এদেশের আইনের শাসন বা এই বর্তমানে যারা দায়িত্বে রয়েছে নির্বাচন কমিশনের বা প্রশাসনের, তো
তাদের বিরুদ্ধেও এখন বিভিন্ন ধরনের অভিযোগ শুরু করছেন। তো যাই হোক, এই রুমিন ফারহানার কি বিচার হওয়া উচিত, আপনি এ বিষয়ে কী মনে করেন সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।